আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। সংসারের খরচ মেটানোই যখন দায়, তখন রাষ্ট্রীয় আয় ব্যয়ের হিসাব নিয়ে সাধারণের কি আসে যায়। তবে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট ঘিরে তাদের প্রত্যাশা অনেক। আসছে বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার গল্প তুলে ধরেছেন মেজবাহ হাসান, ছবি তুলেছেন আনিসুর রহমান। 40 বছর ধরে জুতা রং করলেও নিজের জীবনকে রঙিন করতে না পারা সুখরঞ্জনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেন নাভিশ্বাস অবস্থা। আসছে বাজেটে তাই চাওয়া সুখ যেন অধরা না হয়ে যায়। বাজার গেলে যে জিনিসপত্রের দাম মোটামুটি থাকে, কারণ আমরা যে হিসেবে কাজ করি এই হিসাবে বাজারে গিয়ে তো সদাই কেনার মতন শক্তি করে না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 53 বার বাজেট প্রণীত হলেও জন আকাঙ্ক্ষা পূরণে আয় ব্যয়ের হিসাব প্রত্যাশা ছুঁতে পারেনি প্রাপ্তির প্রান্ত, বরং বেড়েছে এমন বৈষম্য। সরজানি রাস্তাঘাট ভালো পাই, এই যে একটা বৃষ্টি হয়েছে, আজকে নিউ মার্কেট যান যায় না, গাড়ি গুড়ি বন্ধ হয়ে গেছে গা। শান্তিনগর যান যায় না, গাড়ি গুড়ি বন্ধ হয়ে গেছে গা। আমরা রিক্সা চালাইতে পারি না, আমরা দরিদ্র লোক, আমরা গরিব, আমরা কি করে খাবো? শৌখিন মানুষের সাজসজ্জার খোরাক মেটালেও নিজের সাজসজ্জা নিয়ে ভ্রুক্ষেপ নেই ক্ষুদ্র ব্যবসায়ী মামুনের। বাজেট নিয়েও ভাবনা নেই তার, তবে বেচাকেনার জোয়ার ফেরুক এমনটাই চাওয়া তার। সারাদিন পরিশ্রম করার পরে 1000 ইনকাম করলে বাজারে গিয়ে কিছু পাই না, কিছু থাকে না। ব্যাগ নিয়ে যাই, খালি ব্যাগ নিয়ে আসি, কিন্তু 1000 টাকায় কিছুই হয় না। হ্যাঁ, তা আমি চাই যে আমাদের 1000 টাকার মধ্যেও আমাদের কিছু থাকুক, আমরা সব কিছু যাতে কিনতে পারি। অভ্যুত্থান পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা বাংলাদেশে আগামী অর্থবছর কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে এই প্রজন্মের অর্থনীতি পড়ুয়াদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মতে আকাঙ্ক্ষার আলোকিত পথে বাজেট হোক সমতা ও ন্যায্যতার। বরাবরই বাজেট বাড়তেছে, কিন্তু সেই হিসাবে জনগণের বা সরকারের যে রাজস্ব আদায় সেরকম অগ্রগতি দেখা যায়নি। আমি মনে করি যে শিক্ষা খাত বা সায়েন্টিফিক ওয়েতে আরও বাজেটটা বাড়ানো দরকার। ইউথদেরকে যদি কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি খাতে আরও বরাদ্দটা বাড়ানো হচ্ছে, এবং প্রায়োগিক শিক্ষার ক্ষেত্রে সেটা আরও বেশি বাড়ানো উচিত আমি মনে করি। এবং এক্ষেত্রে বেকারত্ব খুব আমাদের হ্রাস পাবে। অর্থনীতির জটিল মারপ্যাচ না বোঝা সাধারণ মানুষের একটি প্রত্যাশা, বাজেট তার যাপিত জীবনকে সহজ করুক। যে এরোপ্লেনের যন্ত্রাংশের দাম কমতেছে কিংবা এসির দাম কমতেছে, এখানে যদি ছাড় দিতে হয় সরকারের, তো দৈনন্দিন যে জিনিসপত্রগুলো আমাদের কাজে লাগে এই জিনিসগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে না হয়, যাতে সাধারণ মানুষ আমরা খেয়ে পরে ভালো থাকতে পারে, লুটেরা যেন লুট না করে বাজেট। স্বাধীনতার পরবর্তী সময়ে বারবার স্বৈরাচার পতন হলেও মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। জুলাই অভ্যুত্থান পরে নতুন বাংলাদেশে নতুন করে আশা দেখছে সাধারণ মানুষ। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাজেটে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিস্তর এই ফারাক ঘুচে যাক, এমনটাই চান সাধারণ মানুষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12টা 15 মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11টা 20 মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। সফরের তৃতীয় দিনে ডক্টর ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। আগামী ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই নারাজ প্রধান উপদেষ্টা, এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন 2রা জুন বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, কুচক্রী মহল চায় না দেশে নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারা বিদেশি প্রভুদের চায়। পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে
কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফেসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আর রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর নিয়ে সরকারের অবস্থান এখন পর্যন্ত পরিষ্কার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। করিডোর আবার বলা হচ্ছে, চ্যানেলের একটা কথা বলা আসছে, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। যখন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা আবার বলা হয়েছে। এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান, তাহলে সেটা পরিষ্কার করেন। সেটাও তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আয়োজনে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর শাহজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে বিগত আওয়ামী লীগের সময় উচ্চ আদালতে জামাত ইসলামের নিবন্ধন প্রতীক অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় আজ। নিবন্ধন ও প্রতীক বিষয়ে জামাতের আইনজীবীদের কয়েক দফা আপিল শুনানির পর গত 14 মে সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেন। আওয়ামী লীগের মদতপুষ্ট কথিত রাজনৈতিক দল তরিকত ফেডারেশন, জাকের পার্টি, সম্মিলিত ইসলামী জোটের কয়েকজন 2009 সালের জানুয়ারিতে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে 2024 সালে 5 আগস্ট গণবিপ্লবের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে জামাতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করে কার্যক্রম শুরু করে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এদিকে জামাতের ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জবরদস্তির নির্বাচনে বিশ্বাস করে না তার দল। শনিবার কুমিল্লার 14 উপজেলা জামাতের উদ্যোগে নোয়াবাজারে খাদিজা হোটেল মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের আরও বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামাত দুটি বিষয়ে রোডম্যাপ চেয়েছে, একটি নির্বাচনের আর একটি সংস্কারের। এই রোডম্যাপ ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হবে। এছাড়া দলটির আরেক কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রথমে ফ্যাসিস্ট আওয়ামী নেতা কর্মীদের বিচার, এরপর সংস্কার শেষে নির্বাচন হতে হবে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে 20 বছর পর অনুষ্ঠিত জেলা জামাতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেউ বা কারা যদি মনে করেন জোর জবরদস্তিমূলক ভাবে জ্ঞানাতনা ভাবে ক্ষমতায় গেলেই তারা সফল কাম হবে, আমি এটা বিশ্বাস করি। আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। মৌলিক সংস্কারের আগে নির্বাচনে গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে, তা তরুণরা হতে দেবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এ সময় ক্ষমতার লোভে বেহুশ হয়ে থাকা রাজনৈতিক দলকে হুঁশে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে না। ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ মন্তব্য করে পাটোয়ারি বলেন, এই কমিশন দিয়ে আগামী জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, তাই 2-1 নয়, পুরো কমিশন পরিবর্তনের দাবি তোলেন এনসিপি নেতা। কেউ বলেছে
ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। দেশের বাজারে আরও এক দফা কমল জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম 2 টাকা কমে 102 টাকা, অকটেনের দাম 3 টাকা কমে 122 টাকা ও পেট্রোলের দাম 3 টাকা কমে 118 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে 114 টাকা, যা গত মাসে ছিল 104 টাকা। শনিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা আজ থেকে কার্যকর হবে। এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন ও পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 টাকা এবং পেট্রোল 121 টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়, আর ফেব্রুয়ারিতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল 1 টাকা। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও 100 ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন। শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন প্রায় 100 জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। মোট প্রতিনিধি দলের সদস্য সংখ্যা প্রায় 200 জন। আগামী 2রা জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একই দিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে যাবেন। সুন্দরবনের বাংলাদেশ অংশের কচিকাটা খাল হয়ে রায়মঙ্গল রুট ব্যবহার করে প্রায় 29 বছর ধরে পশ্চিমবঙ্গের 4টি নদী বন্দরের মধ্যে চলাচল করছে ভারতীয় জাহাজ ও কার্গো। এতে হুমকিতে পড়েছে বনের জীববৈচিত্র্য। বন বিভাগ বিকল্প রুটের প্রস্তাব দিলেও তা মানছে না তারা। বিশেষজ্ঞদের শঙ্কা, এ নিয়ে জরুরি পদক্ষেপ না নিলে বনের অভয়ারণ্য বিলুপ্ত হতে পারে। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈবের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। 1972 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড চুক্তি হয়। চুক্তিতে সুন্দরবনের শিবসা, আরা শিবসা আর পাঙ্গাশিয়া কচিকাটা খাল হয়ে রায়মঙ্গল রুট ব্যবহার করে পশ্চিমবঙ্গের 4টি নদীবন্দরের মধ্যে মালবাহী লাইটার জাহাজ ও কার্গো চলাচলের কথা বলা হয়। তবে এই চুক্তি কার্যকর হয় 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। সাধারণ চোখে এই রুটটি কোনো সমস্যা মনে না হলেও সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের একাধিক গবেষণায় এই রুটের বিরূপ প্রভাব ফুটে উঠেছে। গবেষকরা বলছেন, ভারতীয় লাইটার জাহাজ ও কার্গো চলাচলের রুটটি সুন্দরবনের শিবসা ডলফিন অভয়ারণ্য ও পানখালী ডলফিন অভয়ারণ্যের মধ্যে পড়েছে। ফলে বনের জীববৈচিত্র্য হুমকিতে। এ পথে ঘটছে চোরাচালানের মতো ঘটনাও। সুন্দরবন এবং তার আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওরা যে চ্যানেলটা ব্যবহার করে মংলার কাছে, ওই চ্যানেলটার একটা অংশ হচ্ছে যে আমাদের ডলফিন সেঞ্চুয়ারি এবং ডলফিনের জন্য একটা অভয়াশ্রম। ফলে এই জায়গাটা যদি বন্ধ না করা হয় তাহলে পরে কিন্তু আমাদের যে সুন্দরবনের মূল আকর্ষণ সেটি কিন্তু হারাবে। ম্যানগ্রোভ ইকোলজি, এখানকার মাটির গঠন প্রক্রিয়া খুব দুর্বল। এখানে প্রচুর পরিমাণে সিল্ট, পলি জমা হয়, ভাঙন প্রবণ, এবং জাহাজ চলাচলের জন্য এই ভাঙন প্রবণতাটা আরও অনেক বেশি বাড়ে, যে কারণে সুন্দরবনের মধ্যেকার নদীর মানচিত্র বদলে যাচ্ছে। বন বিভাগ থেকে এই রুটে জাহাজ ও কার্গো চলাচলের জন্য ভারতকে বিকল্প প্রস্তাব দেওয়া হলেও না মানার অভিযোগ এই বন কর্মকর্তার। বিকল্প রুট হিসাবে আপনার মংলা, পশুর, মরজাত, আপনার আকরাম পয়েন্ট হয়ে হাড়িভাঙা রায়মঙ্গল নদী হয়ে ভারতের বন্দরে যাতায়াতের জন্য আমরা সুপারিশ করেছি। বিকল্প রাস্তা ব্যবহার করে এবং অভয়ারণ্য আপনার ব্যতীত এই জাহাজগুলো যাতে চলাচল করে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য যাতে রক্ষা পায়, এ ব্যাপারে আমরা সবাই সচেষ্ট আছি। সুন্দরবনের অভয়ারণ্য রক্ষায় অতীতেও এই রুট নিয়ে নানা সমালোচনা সত্ত্বেও তা বাতিল করেনি তৎকালীন সরকার। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে এই রুট বাতিল করে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর 2025-27 মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়েছে ফোরাম জোট। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে তারা জয়ী হয়েছে 25টিতে, আর চট্টগ্রামের 9টি পদের মধ্যে জয় পেয়েছে 6টিতে। অর্থাৎ জয়ী 35 জনের মধ্যে 31 জনই ফোরামের। অপরদিকে সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র 4 জন। ঢাকার রেডিসন ব্লু ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে অংশ নেন মোট 76 জন প্রার্থী। ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয় জোটই 35টি পরিচালক পদের জন্য প্রার্থী দেয়। পাশাপাশি ঐক্য পরিষদ ব্যানারে আরও 6 জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংশ্লিষ্টরা বলছেন, এবার ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। আর এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।